কম্পিউটারের ব্যবহার, এটা ছোটবেলা থেকেই করতে হবে, নাহলে পরে নিউ এডুকেশন পলিসিতে এই কথাগুলো বলা হয়েছে, ঠিক আছে, অনেকগুলো ভাগ করা হয়েছে। কারণ আমি এখনো দেখছি যে মাস্টারমশাইদের সম্মান জানানোর ব্যাপারটায় এটাও যেন একটা দুর্গাপূজা, বিভিন্ন জায়গায় দুর্গাপূজা বাড়ার মতো এই শিক্ষকদের সংবর্ধনা জানানো এটাও কিন্তু বাড়ছে। যে আমরা এমন একটা সময় চলছি যখন ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিক ফায়দার জন্য। কিছু মানুষ ধর্মকে ব্যবহার করা করছে তার নিজস্ব ফায়দার জন্য। তো এইটাকে আমি খুব ঘৃণ্য কাজ বলেই মনে করি। ধর্ম হচ্ছে যার যার বিশ্বাস, আমার বিশ্বাস আমার কাছে থাকবে, আরেকজনের বিশ্বাস আরেকজনের কাছে থাকবে। আমার কোন ধর্মের কি এই কথা আছে নাকি অন্য ধর্মের লোককে মারো? এ তো নেই। ব্রহ্মং জানতি য স ব্রহ্ম, যিনি ব্রহ্মাকে জানেন তিনি ব্রহ্ম। আমি মিডিয়াকে এমন নির্লজ্জ ভাবে, এত ন্যাক্কারজনক ভাবে, একদম নামকরা মিডিয়া, তারা কোন একটা রাজনৈতিক দল বা ব্যক্তিকে এমন সমর্থন করছেন, এটাও কাম্য। মিডিয়ার কাছে আমরা নিরপেক্ষতা আশা করি। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আজকে আমরা খুব ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের মানুষের কাছে এসেছি, যিনি সারা জীবন শিক্ষকতা করেছেন এবং এই ধরনের শিক্ষকতা দুস্থ ছাত্রছাত্রীদের বিনা রেমুনারেশনে, মানে কোনো টাকা পয়সা বা পারিশ্রমিক না নিয়ে সারা জীবনই শিক্ষকতার লাইনে সেটা দেখিয়ে গেছেন। প্রথম জীবনে স্কুল টিচার ছিলেন, তারপরেতে সরকারি উচ্চ আধিকারিকের মানে অফিসার র্যাঙ্কে চাকরি করেছেন, নিজেদের মেয়েদের জীবনে সুপ্রতিষ্ঠিত করেছেন। তাছাড়া অসংখ্য ছাত্রছাত্রীকে অবসর জীবনে এখনো সারা জীবন ধরে শিক্ষকতাই করে যাচ্ছে। তাই শিক্ষক দিবসে ওনার প্রোগ্রাম দেখতে গিয়ে আমার একটা জিনিসই মনে হয়েছিল, উনি একটা কথা বলেছিলেন যেটা আমাদের খুব ভালো লেগেছিল, যার ফলস্বরূপ আজকের অনুষ্ঠান। সেটা হচ্ছে উনি বলেছিলেন একটা শিশুর কাছে প্রথম শিক্ষাক্ষেত্র হচ্ছে তার বাড়ি এবং প্রথম শিক্ষক হচ্ছে তার বাবা মা। তো এই জিনিসটা যিনি বুঝেছেন, তিনি যে সারা জীবনই শিক্ষার অঙ্গনে অসংখ্য ছাত্রছাত্রীর পাশে দাঁড়াবেন, মেধাবী দুস্থ ছাত্রছাত্রীকে মানে শিক্ষিত করে তুলবেন, এবং শিক্ষা না থাকলে কোনোদিনই সমাজ সংস্কার হন না। তাই লাইমলাইটের হয়তো অনেকটা আড়ালে, সেভাবে লাইমলাইটের প্রচারে না থেকে নীরবে সমাজ সংস্কার করে যাচ্ছেন, এরকম একজনের মানে ইন্টারভিউ আপনাদের নিশ্চয়ই আজকে ভালো লাগবে। আমরা সেই ভিন্ন স্বাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আজকে এসেছি মাস্টারমশাই রতনদার কাছে। রতনদা, তো শুরু করছি আজকে আমাদের ইন্টারভিউ। তো আপনি প্রথম জীবনে শিক্ষকতা করতেন? হ্যাঁ, প্রথম জীবনে তখন আমি ছাত্র, আমি যখন শিক্ষকতা করি তখন আমি বিএসসি পড়ি। তখন আমার দিদি ম্যাটারনিটি লিভে গেলেন, সেই থেকে পড়ানো শুরু করি। পরবর্তীকালে আর একটা স্কুলেও আমি করতে থাকি পাশ করার পরে, কিন্তু তারপরেই আমি চাকরি পেয়ে যাই, সরকারি চাকরি। স্বাভাবিকভাবেই সেই শিক্ষকতা জীবনে সেখানে ইতি হয়। এরপরে আমি আমার টিউশনটা, কিন্তু আমি যখন পড়াশোনা করি তখন থেকেই আমি ছাত্র পড়াই, ছাত্রছাত্রীদের পড়াতাম, ভালো লাগতো, পড়াতে আমার ভালো লাগে। তারপরে যখন অফিস জীবনে ঢুকলাম, অফিস জীবনও ওই সকালে অফিস যাওয়ার আগে পড়াতাম, অফিস থেকে এসে পড়াতাম, ছুটির দিনে দুপুরবেলা পড়াতাম। আমি বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলাম। হ্যাঁ, বিভিন্ন, আমি সেগুলো সব বলছি না, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমি যুক্ত ছিলাম। কেন বলবেন না, মানে এবার বলছি আমি পলিটিক্যাল, আমি ছাত্র অবস্থায় রাজনীতি করতাম, ছাত্র রাজনীতি করেছি। পরবর্তীকালে একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম। ফলে সেগুলো করার পর আমি সব সময় যখনই ফাঁকা থাকতাম তখনই আমার লক্ষ্য ছিল যে আমি ছেলে মেয়েদের পড়াবো। পড়াবো মিন্স আমি হেল্প করবো, সো দ্যাট
যেটা তারা পারে না সেটা যদি আমি হেল্প করলে তার দ্বারা কিছু উপকার, তাতে যদি তার কিছু উপকার হয় সেটা করার চেষ্টা করতাম। এবং রিটায়ার করেছি আজ 7 বছর, রিটায়ারমেন্টের আগেও পড়িয়েছি, এখনো পড়াচ্ছি, আজও পর্যন্ত পড়াচ্ছি, এবং এতে আমার কোনো ক্লান্তি নেই, এতে আমার কোনো ক্লান্তি নেই। এটা আমি পড়াতে ভালোবাসি। আপনি মূলত কি সায়েন্স সাবজেক্টগুলো পড়ান? আমি সায়েন্স সাবজেক্ট পড়াই, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলোই পড়াই। ক্লাস 10, 11, 12 এগুলোই পড়াই বেশি। এখন আমরা শিক্ষা ক্ষেত্রে যেটা মেন দেখি, আপনাদের সময় বা আমাদের ছোটবেলায় যেটা ছিল, বেশিরভাগই বাংলা মাধ্যম পড়াশোনা ছিল, কিন্তু তার মানে এই নয় যে বাংলা মাধ্যমের ছেলে মেয়ে মানে তারা ইংরেজি শিখতো না। হয়তো দেখা যায় এখনকার প্রচলিত ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা মুখে ফটফট করে ইংরেজি বলছে, কিন্তু তার মধ্যে গ্রামাটিক্যাল প্রচুর ভুল আছে। একটা অ্যাপ্লিকেশন লিখতে বললেও ঠিকঠাক নির্ভুল লিখতে পারে না, অথচ বাংলা মিডিয়ামে পড়ে আপনারা তার থেকে ভালো। ধরুন চাকরির ক্ষেত্রেই ধরুন আপনি একটা উচ্চ পদ সামলেছেন, সেখানে অনেক ইংরেজিতে অ্যাপ্লিকেশন বা অনেক দরকারি কাজ করতে হয়েছে, তো সেগুলো আপনি সাফল্যের সঙ্গে করে এসছেন, সারা জীবন সম্মানের সঙ্গে রিটায়ার করেছেন। তো কোনোখানেই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বলে ইংরেজি বাধা হয়ে দাঁড়ায়নি। কিন্তু এখনকার এই যে ইংরেজি চল স্বাধীন ভারতে, পরাধীন ভারতেও দেশ স্বাধীন হওয়ার পর বাংলা মিডিয়াম চলেছে, তো এই ইংলিশ মিডিয়ামটা আপনার কি মনে হয় সেটা? আর বাচ্চারা এত ভারী বইয়ের বোঝা নিয়ে আছে, কিন্তু তখনকার দিনে লোকে তো কিছু বছর আগে আপনাদের ছোটবেলাতেও বোধহয় গায়ের দিকে পাঠশালায় একটা চট নিয়ে কয়েকটা বই নিয়ে যেত, কিন্তু তার মানে কি তারা পড়াশোনা শেখেনি? বিদ্যাসাগরের যুগ থেকে তো বিদ্যাসাগরের মতো লোক উঠে এসছে, রামমোহন রায় মাইকেলের মতো লোক উঠে এসছে, কিন্তু তারা এত বোঝা এ নিয়ে আসেনি। এইগুলো সম্পর্কে আপনি কি বলবেন? আসলে আপনার প্রশ্নের দুটো পার্ট। হ্যাঁ, দুটো পার্ট। একটা হচ্ছে যে আমরা যখন পড়েছি তখন এত ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না। হ্যাঁ, এটা ঘটনা, তখন ইংলিশ মিডিয়াম স্কুল ছিল মূলত যারা উচ্চবিত্ত মানুষ তারাই সেদিকে ঝুঁকতেন। কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, আমি কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, সেটা হচ্ছে পশ্চিম বাংলায় বিশেষ করে যখন ইংরেজিকে তুলে দেওয়া হলো, প্রাইমারি লেভেল থেকে ইংরেজিকে যেদিন থেকে তুলে দেওয়া হলো সেদিন থেকেই দিকে দিকে এই ছোট ছোট ইংলিশ মিডিয়াম স্কুল গজে উঠল, এবং তার দিকে মানুষের একটা আকর্ষণ গেল। যাওয়াটা খুব অস্বাভাবিক না, কারণ এখনো আমাদের মধ্যে একটা পারসেপশন আছে যে দুজন ঝগড়া লাগলো, যে ইংরেজিতে কথা বললো সেই জিতে গেছে, এরকম একটা কিন্তু পারসেপশন আমাদের আছে। এটা হচ্ছে ব্রিটিশ দীর্ঘদিন শাসন করেছে আমাদের, এর পেছনে প্রেক্ষাপট এটাও। এখন সব মিডিয়ামে ভালো ছেলে, মধ্যম ক্যাটাগরির ছেলে, নিম্ন মেধার ছেলে সব মিডিয়ামে আছে। ইংলিশ মিডিয়ামে ভালো ছেলে আছে, বেঙ্গলি মিডিয়ামে আছে, ইংলিশ মিডিয়ামের মধ্যে মিডিওকার আছে, বাংলা মিডিয়ামে মিডিওকার আছে। এখন কে কিভাবে পড়াশোনা করে তার উপর নির্ভর করে। আমি কোন মিডিয়ামকে ছোট করব না, সব মিডিয়ামই ভালো। এখন সেই মিডিয়ামটা ঠিক ভাবে সেই মিডিয়ামকে কাজে লাগিয়ে ছাত্র যদি দাঁড়াতে পারে। এখন একটা টেন্ডেন্সি হয়েছে, এটা তো ঘটনা যে আজকে বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলো যে কোনো কারণে হোক ঢুকছে, কারণ আজকের বাবা মাদের একটা চিন্তার পরিবর্তন এসছে, যে একটু মিনিমাম খেয়ে পড়ে আছে সেও ভাবে যে আমার ছেলেটাকে আমি ইংলিশ মিডিয়ামে দেবো বা আমার মেয়েটাকে আমি ইংলিশ মিডিয়ামে দেবো। মাথার মধ্যে এই চিন্তাটা আছে যে ইংলিশ মিডিয়াম থেকে যদি পাশ করতে পারে তার চলন বলন কথন বেঙ্গলি মিডিয়াম থেকে পাশ করে একটা গ্র্যাজুয়েট বেঙ্গলি মিডিয়ামের, একটা গ্র্যাজুয়েট ইংলিশ মিডিয়ামের, এটা কিন্তু মাথার মধ্যে রয়েছে। মানে যে গার্ডিয়ানরা তার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে দেয় তারা ধরে নেয় যে ইংলিশ মিডিয়াম থেকে পাশ করলে তার চলন বলন কথনটা একটু অ্যাট্রাকটিভ, এবং তাদের বোধহয় চাকরি পাওয়ার ক্ষেত্রে হয়তো একটু ফ্যাসিলিটি পেতে পারে। সেই ধরনের মানসিকতা থেকে এটা এসছে। বাস্তবে কতটা কি হয় এ ব্যাপারে যথেষ্ট আমার সন্দেহ আছে। বেঙ্গলি মিডিয়াম থেকে হাজার হাজার ছেলে মেয়ে বেরিয়েছে যারা কম্পিটিটিভ পরীক্ষায় সাকসেস পেয়েছে, আবার ইংলিশ মিডিয়াম থেকেও পেয়েছে। সুতরাং এই ধারণাটা কতটা ঠিক কতটা ভুল এটা আমি এখনো 100% বলতে পারবো না, কিন্তু পারসেপশনটা এরকমই থাকে যে আমার ছেলে মেয়ে যদি ইংরেজি মিডিয়াম থেকে পাশ করে তাহলে তার চলন বলন কথনটা একটু আলাদা রকম হয়। এটা তো সত্যি, এটা অস্বীকার করে লাভ নেই।
এই সেই চলন বলন কথনের জন্য হয়তো ইন্টারভিউ বোর্ডে সাকসেস করতে পারে, যদি আমি ব্যক্তিগতভাবে সেটা বিশ্বাস করি না। ইংলিশ মিডিয়াম থেকে পাশ করলে হয় কি, সে ইংরেজিটা ভালো বলতে পারে, কিন্তু তার আইকিউটা তো বেড়ে যাবে না। সে তো বাইবার যে আইকিউ নিয়ে জন্মেছে সেটাকে ঘষে মেজে বাড়ানো কমানো সে বেঙ্গলি মিডিয়ামেও পারে, ইংলিশ মিডিয়ামেও পারে। আনটিল এন্ড আনলেস তুমি একটা সাবজেক্ট, একটা ইংরেজি দিয়েই তুমি সব পেরে যাবে, এইটা সম্ভব না। এটা আমার ধারণা। এখন ছোটবেলা থেকে সেকেন্ড পার্ট যেটা, ছোটবেলা থেকে এই যে বইয়ের বোঝা, আমরা ছোটবেলা ওই স্কুল যেতাম, স্কুল থেকে আসতাম, তারপরে খেলা আর খেলা, তারপরে পরীক্ষার 3 মাস আগে বেশি করে পড়তাম, হাফিয়ালি পরীক্ষার মাস 2 আগে বা অ্যানুয়াল পরীক্ষার আগে ভালো করে পড়তাম। সারা বছর বইয়ের সাথে একটু যোগাযোগ ছিল তো অবশ্যই। আর একটা ছেলে ইচ্ছা করলে আগের সিস্টেমে 3 মাস পরে হয়তো পাশ করে যেত, কিন্তু বর্তমান যে সিস্টেমটা এসছে, এই সিস্টেমে যে বাংলা মিডিয়ামের যে পঠন পাঠন যে সূচি এবং ইংলিশ মিডিয়ামের যে ক্যারিকুলাম দেওয়া হয়েছে, এর ধরনটা প্রায় কিন্তু এক। এখনো বেঙ্গলি মিডিয়ামের শর্ট কোশ্চেন্স আছে, এখন আসছে খুব। একটা ধরো ফিজিক্যাল সায়েন্সই প্রায় 60 মার্ক, আমি যদি ধরে নিই 100 মধ্যে প্রায় 60 মার্ক, 1 নম্বর 2 নম্বর অথবা ট্রু ফলস, কিংবা তোমার ওই কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এইগুলো বার করা। এইগুলো কিন্তু আগে এই ধরনের কোশ্চেন হতো না বেঙ্গলি মিডিয়ামে। আজকাল এই পরীক্ষার ধরনটা প্রায় একই রকম এসছে, ফলে কোন মিডিয়ামে হ্যাঁ বাচ্চাদের বইয়ের বোঝা বেড়েছে, এটা আমাদের বাংলা মিডিয়ামে বেড়েছে। এটা আদৌ কাম্য না। মানে আধুনিক সমাজে শিশুদের একটা যন্ত্র বানিয়ে দেওয়া, এইটা বোধহয় ঠিক নয়। আমি মহান পণ্ডিত নই যে আমি এ ব্যাপারে মতামত দেবো, তবে আমার মনে হয় যে ছোটদের খেলবো শিখবো, এই হচ্ছে প্রসেস। আমি খেলাধুলাও করবো, আমি তার মধ্যে থেকে শিখবো। যদি হয় তাহলে পরে মনে হয় সেটা অনেক বাস্তবসম্মত হবে। এবং এই যে ধরো কম্পিউটারের ব্যবহার, এইটা ছোটবেলা থেকেই করতে হবে, নালে পরে এগোতে পারবো না। আমি আগের যুগের কথা যদি মনে করি, আগের যুগে কম্পিউটার বলে কিছু ছিলই না। তুমি আমায় কঠিন ক্যালকুলাস দিলে আমি আজও করে দেবো, কিন্তু আমায় যদি ওই কম্পিউটার নিয়ে নড়াচড়া করতে বলো, আমি জানি না, কারণ আমি কম্পিউটার সায়েন্স কোনোদিন পড়ি। কিন্তু কম্পিউটারের অপরিহার্যতা, সেটা তো তোমাকে আমাকে সবাইকে স্বীকার করতে হবে। তাই একটা শিশুকে যদি ছোটবেলা থেকে সে কোডিং দিয়ে শুরু করুক, তারপর যদি সে এগুলো শিখতে থাকে, আমার মনে হয় সেটা উন্নতিই হবে। তবে আমাদের কোর্সটাকে একেবারে ঢেলে সাজাতে হবে। প্রসেসটা কি হবে সেটা শিক্ষাবিদরা ঠিক করবে, এইটুকু আমার মনে হয়। এটুকুই বলতে পারি। শিশুদের বইয়ের বোঝা, হ্যাঁ, এটা কমানো উচিত, 100% কমানো উচিত। আর কমানো উচিত বলেই একেবারে আমি শুনেছি এরকম একটা শিক্ষা ব্যবস্থার কথা আমি শুনেছি, এটা নাকি হতে যাচ্ছে। আমি জানি না তার ম্যারিটস ডিমেরিটস, কিন্তু আমি বলতে পারবো না। এবার পত্রপত্রিকায় আমি পড়েওছি যে শিশুরা খেলাধুলা ছলে তারা শিখবে, এরকম একটা কোর্সের কথা ভাবা হচ্ছে। আমি জানি না হাউ ফার ইট ইজ ট্রু, এবং এটা ইমপ্লিমেন্ট করতে গেলে যে পরিমাণ টাকার দরকার, সেই পরিমাণ টাকা দিয়ে সেই ব্যবস্থাটাকে চালু করা যাবে কি যাবে না, এ ব্যাপারে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। এইটুকুই বলতে পারি। কি ধরনের শিক্ষা ব্যবস্থার ইয়ে আপনি পড়েছেন সেটা যদি একটু বলেন, মানে কিভাবে? হ্যাঁ, আমি শুনেছি নিউ এডুকেশন পলিসিতে এই কথাগুলো বলা হয়েছে। ঠিক আছে, অনেকগুলো ভাগ করা হয়েছে, সেমিস্টার ভিত্তিতে পরীক্ষা হবে এরকম বলা হয়েছে। প্রাইমারি লেভেলে একেবারে ছোটবেলা তাদের প্রচুর ইনস্ট্রুমেন্ট থাকবে, সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে তারা হয়তো মাটির জিনিস দিয়ে খেলবে, কাগজের জিনিস দিয়ে কিছু তৈরি করবে, তার মধ্যে কিছু শিখবে, এই ব্যাপার। এখন এগুলো যদি করতে হয়, তাহলে ধরো একটা বেসিক লেভেলে গভর্নমেন্টকে একটা বড় ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে শিশুদের, তার জন্য প্রচুর জিনিসপত্র তাকে দিতে হবে। তারপর ক্লাস 4 এর পরে তাদের যদি কম্পিউটারের শিক্ষা দিতে হয়, তাহলে কম্পিউটারের ব্যবস্থা করতে হবে। তা এখানে আবার বলা হয়েছে অনেকগুলো সাবজেক্ট
অনেকগুলো সাবজেক্ট তোমাকে পড়তে হবে, তাহলে অনেকগুলো সাবজেক্ট পড়তে গেলে অনেকগুলো সাবজেক্টের টিচার এক একটা স্কুলে প্রোভাইড করতে হবে। খেলাধুলাকে সাবজেক্টের মধ্যে ইনক্লুড করা হয়েছে আমি শুনেছি, আমি কিন্তু এখনো ডিটেইলস বলতে পারবো না, কিন্তু আমি যেটা শুনেছি খুব একটা ভুল শুনিনি, যেটা পড়েছি খুব একটা ভুল পড়িনি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো তো বলা খুব সহজ, কিন্তু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাদের স্কুল টুলে, আমাদের বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোতে, সেখানে যদি মিউজিকের টিচার লাগে, গেম টিচার লাগে, একটা স্কুলে যদি এতগুলো সাবজেক্ট পড়ানো হয়, তাহলে তার সাবজেক্ট টিচার দিতে হবে। ছেলে মেয়েদের বিভিন্ন বিষয় পারদর্শী হতে গেলে তাদের খেলাধুলা যদি তোমার একটা কোর্সের অঙ্গ হয়, তাহলে তাকে সেই পরিমাণ জায়গা দিতে হবে খেলাধুলা করার। এখন এত স্পেস, এত ইনফ্রাস্ট্রাকচার, এত ইনভেস্টমেন্ট, আমার টোটাল বাজেটে আমি যদি আমরা ব্যয় করি বোধহয় 2.5% খুব বেশি হলে, তাও নয়, অন্তত 5 থেকে 8% যদি শিক্ষা খাতে বরাদ্দ না করি আর এইসব সিস্টেমের কথা বলি, তখন ওই কি বলবো গণেশ করতে গিয়ে ছুঁচো করা হবে আমার এটা মনে হয়। কিভাবে কি হবে, ফাইনালি কি হবে, সেটা যারা দেশ শাসন করেন ওনারা বলতে পারেন, এটা আমার মনে হয়। আচ্ছা, আর একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন, আপনাদের ছোটবেলায় যৌথ পরিবার ছিল এবং বাচ্চারা, দাদু ঠাকুমা বা আরো যারা ফ্যামিলির সদস্য থাকতেন তাদের কাছে রূপকথার গল্প শুনতেন। এখনকার বাচ্চারা মানে স্মার্টফোন টেপাটেপি করে, অ্যান্ড্রয়েড ফোন, আর টিভিতে কম্পিউটারে গেম খেলে। তো বাচ্চাদের গল্প শোনার ধরন, খেলার ধরনগুলো যে পাল্টে যাচ্ছে, ছোটোর থেকে এই যে স্মার্টফোনের রেডিয়েশন, কম্পিউটারেরও একটা আছে, চোখের ক্ষতি করে, যে ননস্টপ বসে আছে, তো এই ছোটাছুটি করছে না, ফুটবল খেলছে না মিনিমাম, তারপরে এলো ক্রিকেট, হ্যাঁ, তো খেলাধুলা, তারপরে তো ধরুন কাবাডি, হাডুডু, ডাঙ্গুলি, যাই আপনি বলুন, গ্রামের দিকেই বলুন, শহরের দিকে ঘুরটি উড়ানো, যে কোনো খেলা, সেগুলো আজকাল আর সেভাবে দেখা যায় না। আজকাল বাবা মাদের আমরা দেখি সবই শেখাতে চাইছে তারা ছেলেমেয়েদের, আলটিমেটলি যেটা হয় সেটা হয়তো কিছুই হয় না, বা সবকিছুই অল্প অল্প হয়, কোনো হ্যাঁ ওইটাই। যেমন সে আঁকা শিখবে, সে সাঁতার শিখবে, সে গান শিখবে, সে নাচ শিখবে, সে ছবি আঁকা শিখবে, কম্পিউটার তো আছেই, তারপরেতে মানে এমনকি বাচ্চাদের ক্রিকেট কোচিং ক্লাবেও নিয়ে যাওয়া হচ্ছে, আবার চেস মানে দাবা খেলা শেখানো হচ্ছে, তারা সবই হবে। তো এই যে ধরনটা, কিন্তু আপনারা তো যথেষ্ট মানে শারীরিক খেলাধুলা করেছেন পড়াশোনার পর, তো এমন কি হয়েছে যে কার্যক্ষেত্রে আপনারা ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হতে পারেননি, আর এখনকার বাবা মারা যেটা চাইছে তারা সব দিকেই হবে, অথচ কোনো দিকেই ঠিক মতো হচ্ছে না, বা শারীরিক খেলাধুলার যে একটা খুব বড় প্রয়োজনীয়তা আছে সেটা তাদের নজরে অ্যাভয়েড করে যাচ্ছে, বা বাচ্চাকে ছোট থেকেই ড্রাগ অ্যাডিক্টেড এর মতো ফোন অ্যাডিক্টেড বা কম্পিউটার অ্যাডিক্টেড করে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে পৃথিবী পরিবর্তনশীল। আমি যখন লেখাপড়া করেছি তখন যে যুগটা ছিল, আজকের যুগ তো অনেক এগিয়েছে। এখন কোন একটা এই যে সায়েন্স এন্ড টেকনোলজি ডেভেলপমেন্ট, এটার সাথে সবাইকে এই সিস্টেমের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে। এবার যেটা বললে যে আমি তো ছাত্রছাত্রীদের এখন খেলার সময় কোথায়, তারা যে খেলবে সময়টা পাবে কোথায়, পায় না। আর এই এই তোমার মোবাইল ফোন, দেখো আমি ওই করোনার পরের থেকে দেখেছি অনলাইন পড়াশোনা, কিংবা এখন প্রায় সমস্ত স্কুলেই দেখি ছেলেদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া হয়, মাস্টারমশাইরা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা ক্লাসের একটা করে গ্রুপ থাকে, মাস্টারমশাইরা তাতে হয়তো পড়াশোনা দিয়ে দেন। অনেক সময় আমি করোনার সময় দেখেছি তারা উত্তরপত্র করে ওই হোয়াটসঅ্যাপে ছেলেদের দিয়ে দিতেন। এখন সেক্ষেত্রে ছেলেরা এটা দেখতে বাধ্য। এবার যে কোনো সিস্টেমেরই, এই মোবাইল সিস্টেম বলুন, কম্পিউটার বলুন, যে কোনো সিস্টেমেরই দুটো সাইড থাকে, একটা ভালো একটা মন্দ। এবার ছেলে কোনটাকে গ্রহণ করবে, কোনটাকে বর্জন করবে, এটা ছেলের উপর এক, আর দুই গার্ডিয়ানদের সুপারভিশন যদি বেশি না থাকে, তাহলে ছেলে মেয়েরা কম্পিউটার, এই মোবাইলের অ্যান্ড্রয়েড ফোন নিয়ে তারা
সেটাকে ভালো দিকেও ব্যবহার করতে পারে, খারাপ দিকেও ব্যবহার করতে পারে। আর একটা ছেলে মেয়েকে সব শেখানো, এইটা অনেকটা নির্ভর করে বাবা মা। এটা দেখতে হবে বাবা মা যা যা হতে পারেনি, তাদের অপূর্ণ ইচ্ছে কি তার ছেলের উপর চাপাচ্ছে বা মেয়ের উপর চাপাচ্ছে। মেয়েটা অঙ্ক পারে না, তাকে ডাক্তারি পড়াতে হবে, এরকম আর কি ব্যাপারটা। কিংবা আমি কোনোদিন ভালো গান গাইতে পারিনি, সুতরাং মেয়ের উপর চাপাবো বা ছেলের উপর চাপাবো, এইরকম একটা প্রবণতাও কিন্তু গার্ডিয়ানদের মধ্যে আছে। এবং আর একটা বিশেষ খারাপ প্রবণতা, সেটা হচ্ছে সবাইকেই ফার্স্ট হতে হবে। পরীক্ষার আগের দিন এদের যে কনসেপচুয়ালি এরা যে জায়গায় দুর্বল, সেটা হচ্ছে পরীক্ষার আগের দিন যদি সবাইকে কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হয়, তবু যে ফার্স্ট হওয়ার সেই হবে, সবাই ফার্স্ট হবে না। এই মানসিকতা থেকে এই ইঁদুর দৌড়, এই যে আমার ছেলেকে অন্যের সাথে কম্পিট করতে হবে, এই করতে গিয়ে একে অন্যের শত্রু বানিয়ে দেওয়া, এই জায়গাটা বাবা আমাদের রেস্ট্রেইন হতে হবে। এটা ছেলে মেয়েদের দোষ না, এর 90% দোষ হচ্ছে আমাদের গার্ডিয়ানদের। আমরা ছেলে মেয়েদের এরকম করে দিই। আর হ্যাঁ, এটা ঠিক যে আমরা যে পরিমাণ খেলাধুলা করেছি, এখন যে সিস্টেম অফ এডুকেশন, সেই সিস্টেম অফ এডুকেশনে এই ছেলেমেয়েরা এত সময় পায় না, তাদের ইউনিট টেস্ট দিতে হয়। আমাদের সময় কি ইউনিট টেস্ট ছিল? কোনো ইউনিট টেস্ট আমি শুনিনি, ছিল না। এখন প্রত্যেক সপ্তাহে পরীক্ষা হয়, প্রত্যেক 15 দিনে পরীক্ষা হয়, তারপরে ইউনিট টেস্টের রেজাল্টটা যোগ করা হয়। ফলে ছাত্রছাত্রীকে সারা বছরই একটা পড়াশোনার মধ্যে থাকতে হয়। ফলে এই পড়াশোনার মধ্যে থাকতে গিয়ে কাল পরীক্ষা, তাই ন্যাচারালি আজকে সে খেলতে গিয়ে সে নিজের দমটাকে শেষ করে দেয় না। সে সন্ধ্যার পরে পড়ে, হয়তো খেলাধুলা করলে ক্লান্ত হয়ে যাবে, এসে ঘুমিয়ে পড়বে, আগামীকালও তো পরীক্ষা আছে। এই সিস্টেম অফ এডুকেশনটাও কিন্তু এর জন্য তাই। যদিও আমি মনে করি খেলাধুলা করা দরকার, খেলাধুলা এই জন্যই বলা হয় খেলাধুলাকে সাবজেক্টের মধ্যে ঢোকাও। কারোর অঙ্ক ভালো না লাগতে পারে, সে ক্রিকেট নিয়ে পড়ুক, কারোর বিজ্ঞান ভালো লাগতে না পারে, সে মিউজিক নিয়ে পড়ুক। এই সিস্টেম থাকা উচিত। যার যেদিকে ন্যাক আছে, যেদিকে যার যেদিকে ভালো লাগে, সেই দিকটা তাকে দিতে পারলে, এবং উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা অনেকটা সেই রকম, যে ভালো আঁকতে পারে তার ইতিহাস পড়তে হবে না, অঙ্কও করতে হবে না, সে আঁকুক। যে ভালো অঙ্ক করে সে অঙ্ক করুক, যে ভালো গান গায় তাকে গানের দিকে দাও, এগুলোতে ডিগ্রি দেওয়া হোক। অর্থাৎ আমি খুব ভালো কাবাডি খেলি, কাবাডিটা একটা ইসের মধ্যে ঢোকানো হোক, ক্যারিকুলামের মধ্যে ঢোকানো হোক। ক্রিকেটে অনার্স করা যায়, ফুটবলে অনার্স করা যায়, উন্নত দেশে এই সিস্টেম আছে। আমাদের দেশে দুর্ভাগ্য হচ্ছে ব্রিটিশের চাপিয়ে দেওয়া যে শিক্ষা ব্যবস্থা, তাকেই ঘষে মেজে একবার এদিকে ফেলি একবার এদিকে ফেলি, মানে ইনফ্যাক্ট আমূল পরিবর্তন কিছু করতে পারি, এইটাই চলছে। আপনার এই ট্রেনটা নিয়ে একটা কথা মনে পড়লো, যে 175 বছরের গোলামির ফল কি এগুলো? আমরা যতটা লোককে ফোন করে হ্যাপি নিউ ইয়ার বলি, পয়লা বৈশাখে শুভ নববর্ষ কিন্তু সেটা বলি। যে ট্রেনটা ছিল, আমরা নববর্ষে পয়লা বৈশাখের দিন পুজো দিতাম, বড়দের প্রণাম করতাম, একটা বাঙালি উৎসব হতো, তার জন্মদিনে পায়েস হতো। এখন আমরা কেক কাটি। এই যে ধীরে ধীরে এটা চলে যাচ্ছে, মানে ইংরেজদের এটা প্রচলনটা, হ্যাপি বার্থডে গান হয়, কোনো জন্মদিনের অনুষ্ঠান না হয়। তো এই যে সাহেবি আনাটা, এই দেশি সাহেব সাজার চেষ্টাটা না হচ্ছে সাহেব, হ্যাঁ না হচ্ছে শুয়োর। খারাপ শব্দ বললাম, আমি বলছি এটা বর্তমান সমাজ ব্যবস্থার হয়তো এটা একটা কুফল, যে কোনো কারণে হোক। আমি আমার নিজের শেকড়টা জানবো না, আমি যদি ন্যাশনালিস্ট না হয়ে ইন্টারন্যাশনালিস্ট হই, তাহলে আমি কিছুই হব না। তা আমাদের মধ্যে এই প্রবণতাটা এসছে যে আমি ন্যাশনালিস্ট না, আমি ইন্টারন্যাশনালিস্ট। এটা তো ঠিক। এই গুড মর্নিং আর গুড নাইটের যারা, আমি নিজেই অস্থির হয়ে যাই। সকাল থেকে ফোনটা খুললেই একটা গুড মর্নিং, এবং আপনি শুনলে অবাক হবেন যে আমি লিখেছি আমার এই হোয়াটসঅ্যাপের মধ্যে, ডোন্ট সেন্ড মি গুড মর্নিং অর গুড নাইট। কারণ আমার এইগুলোকে মনে হয় যে এর মধ্যে একটা আর্টিফিশিয়ালিটি আছে। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ নেই, মারতে থাকো গুড মর্নিং। এটা একটা হ্যাবিট ফর্ম করে গেছে কিছু মানুষের,
মোবাইল সবসময় ইউজফুল, কিন্তু সেটা তো কাজের জন্য। গুড মর্নিং করো না ভাই, একদিন একটা করলে কি দুদিন করলে, এটা যদি এগরে মানে 100-150 বোধহয় সকালবেলা একজন 150 মানুষকে গুড মর্নিং দিয়ে দিল। আমার গতকাল রাত্রে মা মারা গেছে, সকালবেলা দেখলাম সুপ্রভাত, খুব ভালো লাগে না? ভালো লাগে না? এই হচ্ছে ব্যাপার। এটা একটা আমি বলবো কিছুটা মিস ইউজ। আর এই যে পায়েস আর কেক, বা হ্যাপি নিউ ইয়ার, বা যে কারণে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বেড়েছে, সেই কারণে এই কালচারটাও বেড়েছে। এই একটার সাথে আরেকটা রিলেটেড। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কি ইংরেজি জানা হয়, আর ইংরেজি জানার ফল হচ্ছে এইগুলো কেক কাটা। আমাদের যেটা হয়েছে, আমরা না হয়েছি ইংরেজ, না হয়েছি বাঙালি, মানে বাংরেজ। আমরা বাংরেজ হয়ে গেছি, বাঙালি হলাম না, ইংরেজ হলাম, ফলে আমরা একটু বাংরেজ টাইপের হয়ে গেছি। এটা একটা কুফল। আর একটা জিনিস, আপনারা একটা শিক্ষক দিবসের অনুষ্ঠান করেছিলেন, খুব ভালো লাগলো। সেই দিনই আমাদের এক পরিচিত খুব বড় ডাক্তারবাবু আছে, উনি কেপিসি মেডিকেল কলেজের সুপার। তো উনি কেপিসি মেডিকেল কলেজে একটা জিনিস লক্ষ্য করেছিলেন, আমাকে বললো খুব ভালো লাগলো তুমি একটা শিক্ষক দিবসের মানে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গেছো। আমার ডাক্তারি কলেজের একটা ছেলে মেয়ে, একটা নার্সিং এর স্টুডেন্ট, কেউ একজন শিক্ষক দিবসের কোনো অনুষ্ঠান করলো না, বা প্রিন্সিপালকে শুদ্ধ মানে শিক্ষক দিবসের যে শুভেচ্ছা জানানো সেটা জানালো না। তো আমাদের সময় তো এই জিনিসটা ছিল না। আমি অবাক হয়ে যাচ্ছি, তাহলে কি আমাদের পরবর্তী প্রজন্ম কিছুই শিখছে না? তাহলে বড়দের প্রতি রেসপেক্ট, এইসব অনুষ্ঠান সবই কি উঠে যাচ্ছে? না, আসলে কি, যার যেটা করার কথা সে যদি সেটা না করে, খুব দুর্ভাগ্যের। শিক্ষক দিবসে শিক্ষকদেরই বা উদ্যোগ কোথায় আছে? মাস্টারমশাইরা মানে কি বলবো, ছাত্ররা শিক্ষকদের সম্মান জানাবে, এটা স্বাভাবিক। তা আমি খুব এতটা আশাহত হইনি, কারণ আমি এখনো দেখছি যে মাস্টারমশাইদের সম্মান জানানোর ব্যাপারটায় এটাও যেন একটা দুর্গাপূজা, বিভিন্ন জায়গায় দুর্গাপূজা বাড়ার মতো এই শিক্ষকদের সংবর্ধনা জানানো, এটাও কিন্তু বাড়ছে। আমি জানি না আমি আমার নাম করার জন্য অনুষ্ঠানটা করছি কিনা, শিক্ষকদের জন্য কতটা শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটা করছি না, আমি আমার নামটা একটু প্রচারিত হোক সেই কারণে করছি, হোয়াট এভার মে বি দি রিজন। এটা হচ্ছে এবং সেটা কতটা আন্তরিক এটা আমি বলতে পারবো না, কিন্তু এটা হচ্ছে। আর শিক্ষকদের তো সংবর্ধনা জানানোই উচিত। যারা এই সমাজের মেরুদণ্ড, তাদেরকে যদি আমরা সংবর্ধনা না দিই, কাকে দেব? যেভাবে সমাজের অবক্ষয় চলছে, তাতে শিক্ষক মশাইদের তো দেওয়াই উচিত, সম্মান জানানোই উচিত। সমাজের যারা যে কোনো বড় মানুষই তো শিক্ষক, যে কোনো বড় মানুষ। ডাক্তারি পড়তে গেলেও ডাক্তার শিক্ষক লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ার শিক্ষক লাগে। আচ্ছা, মহামতি লেনিন কি ছিলেন? সমাজের শিক্ষক। জেসাস ক্রাইস্ট কি ছিলেন? একটা ধর্মযাজক, উনি ওই ধর্মের শিক্ষক। আমাদের এই যে হযরত মুহাম্মদ কি ছিলেন? শিক্ষক। বিবেকানন্দ কি ছিলেন? শিক্ষক। তাহলে যে কোনো বড় মানুষ যে লাইনই হোক, তিনি শিক্ষক। তাকে সম্মান জানানো প্রত্যেকেরই ডিউটি। এখন কেউ যদি না জানায়, এটা ওই মেডিকেল কলেজে উনি দেখেননি, স্যার দেখেননি, এটা তার তো দুঃখ লাগারই কথা। একটা মেডিকেল কলেজ, একটা ডাক্তারি স্টুডেন্ট, সে ভবিষ্যতে দেশের একটা মানে ভাইটাল পার্ট নেবে। মানে ভগবানের পরে ডাক্তারকে কেন রেসপেক্ট করা হয়? যে যদি ধরে নিই আমি আস্তিক হই যে ভগবান মানুষ তৈরি করেছে, তাহলে তার তো সে একটা সচল মেশিন। একটা ইঞ্জিনিয়ার যেমন একটা মেশিনকে খারাপ করে সারতে আসে, তেমনি ভগবানের তৈরি সচল মেশিন অসুস্থ হলে মানে খারাপ হলে ডাক্তার সারে, মানে ভগবানের পরের পার্টটাই তার, সে রিপেয়ার করছে একটা সচল মেশিনকে, যাতে সে সুস্থ হয়ে আবার সমাজ জীবনে সব কাজে ফিরে যায়। যাই হোক, তবু আমি এ ব্যাপারে এত কিন্তু মানে আশাহত নই। এখনো বহু ছেলে মেয়ে আছে যারা শিক্ষক দিবস করে, শিক্ষকদের সম্মান জানায়। কোথাও কোথাও হয়নি, সেটা খুব দুঃখের, বলে ভালো হতো। সুতরাং আমি এতটা মানে নিরাশাবাদী নই। এখানে নিরাশাবাদী নন, কিন্তু এই যে দেখবেন
যে আমি রবীন্দ্রনাথ রচনা পড়েছিলাম ক্লাস 6-এ, মানে একটা বই দেখলাম যে লেখা আছে রবীন্দ্রনাথ কনিষ্ঠ সন্তান বাবা মা, আর একটা বই লেখা আছে চতুর্দশ সন্তান। তখন আমি বাবাকে এসে জিজ্ঞেস করলাম, বাবা কোন বইটা ঠিক, পরীক্ষায় রবীন্দ্রনাথ আসলে আমি কোনটা লিখবো, কোনটা লিখলে আমার ম্যাডাম কেটে দেবেন না আমাকে, তো ঠিকঠাক নম্বর পাবো পরীক্ষায় রচনাটা লিখে। তখন বাবা বললো তুমি তোমার ম্যাডামকেই জিজ্ঞেস করো। ম্যাডাম কোন বইটা পড়েছে? না, আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম বললেন দুটোই ঠিক। আমরা একসঙ্গে কি করে দুটো ঠিক হতে পারে? বললো দেখো, দেবেন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথের মায়ের ওনাদের 15টা ইস্যু হয়েছিল, তো 15 নম্বর শিশু যখন জন্মায় সে জন্মানোর সঙ্গে সঙ্গে মারা যায়, তো সেই জন্য কেউ কেউ রবীন্দ্রনাথকে সবার ছোট বলে ধরে নেয়। মানে মারা যাওয়াটা যদি ইনক্লুড করি আর এক্সক্লুড করি তাহলে এই রবীন্দ্রনাথের জন্মের ব্যাপারটা এই সমস্যাটা থেকে যাবে। যদি এটা ধরে নিই যে মারা যাওয়াটাও একটা সন্তান, তাহলে পরে হিসাবে গন্ডগোল, চতুর্দশ সন্তান। আর যদি বাদ দিয়ে দিই তাহলে পরে হিসাবটা সহজ হবে। হ্যাঁ, এই তো দুটোই ঠিক। তো আমি বলতে পারবো না। তো সেই জন্য আমি যে বলছি, আগেকার দিনে তারপরতে এলো এতগুলো শিশু হচ্ছিল, তখন কোনো ফ্যামিলি প্ল্যানিং ছিল না, কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে ফ্যামিলি প্ল্যানিং হলো, ন্যানো ফ্যামিলি হলো, এবং ফ্যামিলি প্ল্যানিং এর মেন স্লোগান যেটা উঠলো, হাম দো হামারা দো, মানে আমরা স্বামী স্ত্রী দুজন এবং আমাদের দুটো ইস্যু। তারপরে দেখা গেল যে দুটো আর হচ্ছে না, ছেলে হোক মেয়ে হোক একটা। তারপরে দেখা গেল নেক্সট জেনারেশনের কারো ছেলে মেয়েই হচ্ছে না। তো এই যে এই প্রসঙ্গটা আমি আসছি কেন, হয়তো ভূমিকাটা একটু বড় হয়ে গেল, আসল যেটা আসছি, আগেকার দিনে যৌথ পরিবার দেখতাম, আর এখন আপনি টিভি খুললে যে মেগা সিরিয়াল গুলো দেখবেন সেখানেও সব যৌথ পরিবার দেখানো হয়, কিন্তু বর্তমানে দেখুন ফ্ল্যাট কালচার, যে যা সেতার হয়ে গেছে, সেই দিদিমা ঠাকুমা জেঠিমা কাকিমা, হ্যাঁ, এইসব নিয়ে যে আমরা বড় হয়ে উঠেছি সেই জিনিসটা নাই। তো আপনি কি দেখছেন না ধীরে ধীরে সমাজটা মানে যৌথ পরিবার থেকে ন্যানো ফ্যামিলিতে চলে আসছে, সবকিছুই ন্যানো, টাটা কোম্পানির ন্যানো গাড়ি বেরোনোর মতো সবকিছুই যেন ন্যানো হয়ে যাচ্ছে। না না, যে যৌথ পরিবার সিস্টেমটা ভেঙে গেছে মূলত অর্থনৈতিক কারণে। এখন হয় কি, যে কোনো যৌথ পরিবারে একজনকে স্যাক্রিফাইস করতে হয়, এখন সেই জায়গায় এই স্যাক্রিফাইসের লোকের যদি অভাব হয় তখন এই যৌথ পরিবার ভেঙে যায়, কারণ অর্থনৈতিক ইস্যুগুলো এত বড় হয়ে যায়, তখন একে অন্যের দ্বারা মানে একে অন্যের দ্বারা শোষিত, কিংবা একজন সেই সব করে যাবে আর একজন কিছুই করবে না, এই মানসিকতা যখনই ডেভেলপ করে অর্থনৈতিক সিচুয়েশনের জন্য, এটা আস্তে আস্তে এই একান্ন মুক্ত পরিবার ভাঙতে শুরু করলো। এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয়ত, দেশ যত, আমি সবচেয়ে ভালোবাসি কাকে? আমাকে। তা আমার প্রথম চিন্তা হয় আমি নিজে ভালো থাকবো কি করে। তা আমি যদি নিজে ভালো থাকতে চাই, সবাইকে জড়ালে আমি নিজে ভালো থাকবো না, তাহলে আমি আমার পরিবার এবং আমার ছেলে মেয়ে তাদেরকে নিয়ে যদি আমি সুখে থাকতে চাই, এই মেন্টালিটি আসে, এটা খুব স্বাভাবিক, এইটা আসে, আর এই থেকেই এই ন্যানো ফ্যামিলি গুলো তৈরি হয়। তো আপনি কি বলতে চান এই যৌথ পরিবারের যে কনসেপ্ট যখন আগে আপনাদের সময় আমাদের সময় ছোটবেলাতে ছিল, তখন কি তারা নিজেরা সুখে থাকতে চাইতো না? তারা নিজেদের ভালোবাসতো না? আমাদের ভালোবাসতো। তৎকালীন সমাজ ব্যবস্থায় যেটা চলতো, আজকের এই অর্থনৈতিক দুরবস্থার বাজারে এটা চলতে পারে না।